উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিশাল অজগর উদ্ধার, শিলচরে চাঞ্চল্য। লোনের নামে প্রতারণার শিকার, থানায় মামলা। ক্রয় করা জমিতে বলপূর্বক ভবন নির্মাণ, আইনের দ্বারস্থ মালিক। সোনার বিস্কুট আটক রামনগরে, ধৃত মণিপুরের যুবক। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের মেহেরপুর বটেরতল এলাকায় নেতাজি সরণি এবং থার্ড লিঙ্ক রোডের সংযোগস্থলে একটি বাড়িতে আজ ভোরে একটি বিশাল অজগর উদ্ধার হয়েছে। ঘরের ভেতর অজগর পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, আজমল হক লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা তার টিনের বেড়া দেওয়া ঘরে রাতে ঘুমাচ্ছিলেন। ভোর রাতে তিনি অস্বাভাবিক আওয়াজ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো চোর ঢুকেছে এবং বাইরে কাউকে দেখতে না পেয়ে শেষে আলো জ্বালিয়ে বিছনার নিচে দেখে একটি বিশাল অজগর। এই ঘটনায় তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর ভোর 5টা নাগাদ অজগরটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয় এবং পুলিশ সেটিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নির্বিচারে বনজঙ্গল ধ্বংসের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার কারণে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী কর্মস্থান সৃষ্টির প্রকল্প PMEGP এর অধীনে ইলেকট্রিক অটোরিকশা ক্রয় করলে ভর্তুকি পাওয়া যাবে বলে কাছাড় জেলার বিভিন্ন স্থানের প্রায় 40 জন অটোরিকশা চালকেরা ইউনিয়ন ব্যাংকের শিলচর সোনাই রোড শাখার কাছ থেকে লোন নিয়ে আউলিয়া বাজারের শিলচর ইউনিক অটোমোবাইল অথরাইজড ডিলার আতুল গ্রিন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী মুস্তাক আলম লস্করের কাছে ইলেকট্রিক অটো রিক্সা ক্রয় করার বাবদ 85,000 টাকা পরিশোধ করেন। এরপর ইউনিক অটোমোবাইল অথরাইজড ডিলার আতুল গ্রিন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী মুস্তাক আলম লস্কর 85,000 টাকার রসিদ প্রদান করে এবং কোনো জরুরি কাগজপত্র ছাড়াই গ্রাহকদের ইলেকট্রিক অটো রিক্সাগুলোর মালিকানা বুঝিয়ে দিয়ে ছেড়ে দেন। এর 2-3 মাস পর ইউনিয়ন ব্যাংকের সোনাই রোড শাখার ম্যানেজারেরা তাদেরকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলেন। তখন ওনারা দেখতে পান চুক্তিপত্রে 23,000 টাকা উল্লেখ রয়েছে, যা নিয়ে ওনারা প্রশ্ন করেন। ইতিমধ্যেই শোরুম মালিককে 85,000 টাকা জমা দিয়েছেন বলে জানান ব্যাংক ম্যানেজার। এ বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দেননি। পরে তারা ব্যাংকের ম্যানেজারের সম্মুখে লঞ্চ স্টেটমেন্ট এবং ভর্তুকির বিবরণ চান। দীর্ঘ সময় আলোচনার পর ম্যানেজার 2 দিনের মধ্যে শোরুম মালিকের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলে জানান। এরপর ব্যাংক ম্যানেজার ফোনে শোরুমের মালিককে বিষয়টি ডেকে বলেন। উত্তরে শোরুমের মালিক বলেন, আপনি তো সব জানেন। বিষয়টি সম্পর্কে সবকিছু জানার পর শেষ মুহূর্তে ইউনিয়ন ব্যাংক শিলচর সোনাই শাখার জানা যায় যে শোরুমের মালিক মাত্র 23,000 টাকা ব্যাংকে জমা দিয়েছেন এবং বাকি 58,000 টাকা শোরুমের মালিক ও ব্যাংকের ম্যানেজার 2 জন মিলে আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, দরিদ্র অভিযোগকারী ইলেকট্রিক অটোরিকশা গ্রাহকদের বিশ্বাস ভঙ্গের আশঙ্কা না করে শোরুম মালিককে টাকা প্রদান করেন, কিন্তু এইভাবে শোরুমের মালিক গ্রাহকদের সাথে প্রতারণা ও জালিয়াতি করেছেন। অন্যদিকে শিলচরের ইউনিক অটোমোবাইলস অথরাইজড ডিলার আতুল প্রিন্টেক প্রাইভেট লিমিটেডের শোরুমে ইলেকট্রিক অটোরিকশাগুলোকে সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাওয়া হলে সঠিকভাবে সার্ভিসিং পাওয়া যায় না, নেই কোনো সঠিক কাগজপত্র। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতারণার শিকার হওয়া ইলেকট্রনিক গ্রাহকদের শিলচর রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড় জেলা প্রশাসনের অভিযোগকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। এদিন
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতারণার শিকার হওয়া আনমউদ্দিন, আফতার হোসেন লস্কর, আজিরউদ্দিন লস্কর, সুজন উদ্দিন লস্কর, নির্মল রায়, সুমন দাস, গবেশ দাস, আব্বাস উদ্দিন লস্কর, আহমেদ হোসেন লস্কর, রিজু রায় প্রমুখরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। স্যার, আমার নাম আলতাফ হোসেন লস্কর। আমি অতুল শোরুম থেকে একটা গাড়ি কিনছি, 85,000 টাকা তারে ডাউন পেমেন্ট দিছি। দেওয়ার পরে এখন দেখা যায় ম্যানেজার স্যারে আমার এখানে এগ্রিমেন্টর লাগে নাইছেন, আনিয়া দেখলাম এখানে 23,000 টাকা। তখন আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এখানে 23,000 এটা জিনিসটা আমি বুঝছি না। তাই না আমার হইলে না, এটা তোমার এটা কিচ্ছু না, এটা তোমার আলাদা আলাদা হইয়া জমা হইব। তা আমি বললাম স্যার এটা তো ডাউন পেমেন্ট একলগে দিলাম, আলাদা আলাদা বলে না, এটা ওরকম ভাঙ্গি জমা হইব, হইয়া তো রয়েছে। এখন দেখা যায় যে এখানেও খালি 23,000 টাকা জমা, আর কিছু নাই। তান আমি বললাম স্যার আমার ডিটেলসটা দেন। তখন তাই দিতে এটা দেন না, না দিয়া আমি এখানে গতদিন ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়া তানতে পাইছি না। আরও অন্য মানুষ আমার কোশ্চেন যে স্যার আরও ওই রকম আমার মতো হয়েছে, কেউ দিছে 1 লাখ 1.5 লাখ ওই রকম দিছে, সবার 23,000 করে জমা হয়েছে। তারপরে এখানে ব্যাংকে গেছি আমি একদিন গিয়া ইয়েটা আনার, এখানে গিয়া পাইছি না, না হইয়া তারপরে আমি বাইরে গিয়েছি, আইয়া দেখি তাই গেছেন কি অতুল শোরুমও, এখানেও গেছি, এখানে গিয়া তানতে কইলাম আমি। হওয়ার পরে ও তাই আমারে এটা দিতে রাজি হইল না। তারপরে কোন যে না তোমার এখানে 23,000 টাকা জমা হয়েছে। আমি বললাম স্যার আমার বাকি টাকা কই গেল, তাই এটা আমি জানি না, এটা তুমি জানো আর তোমার শোরুমে জানে, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারতাম না। যার কারণে এখন আমরা টাঙ্গিরখাড়ি থানার উপস্থিত হইয়া আমরা সব জায়গায় এখানে হইয়া থানুকে ভাইয়ার একটা দিছি। আর এখানে যদি আমরা সুবিধা পাই না তাহলে তো আমরা পরে অন্যদিকে যাই। ইউনিয়ন ব্যাংক ফাইন্যান্স, সোনাইরোড ব্রাঞ্চ। আর শোরুমের মালিক হইল মুস্তাক আলম লস্কর। ক্রয় করা জমিতে জোর করে ভবন নির্মাণ করায় পুলিশের হস্তক্ষেপ চাইলেন সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা মইদুল ইসলাম মজুমদার নামের এক ব্যক্তি। সোমবার তিনি সাংবাদিক ডেকে জমির তথ্য তুলে ধরে জানান 2022 সালে তিনি তার 4 পিসির কাছ থেকে স্ত্রীর নামে জমি ক্রয় করেছিলেন। সেই ক্রয় করা জমিতে তার খুড়তুতো ভাই আজিজুর রহমান মজুমদার বলপূর্বক ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এও জানান এ ঘটনায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত থেকে পরপর 3বার নোটিশ পেলেও আজিজুর গ্রহণ করেননি বলে অভিযোগ করেন মইদুল ইসলাম মজুমদার। উল্টো রাতারাতি ঢালাইয়ের কাজ শুরু করে দেন মইদুল ইসলাম। বলেন তার কাছে জমির পাক্কা দলিল রয়েছে, আইনের পথে গেলে তিনি জমির মালিক, সেটা বুঝিয়ে আজিজুর রহমান নোটিশ গ্রহণ করেছেন না বলে অভিযোগ তুলেন। জোর করে নির্মীয়মান ভবনটি ভেঙে জমি ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে কাতর আবেদন জানান। তিনি আশা ব্যক্ত করেন আদালত তাকে তার জমি ফিরিয়ে দিবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মইদুল ইসলাম মজুমদার, আমার বাড়ি সোনাবাড়িঘাট প্রথম খণ্ড। 2022 আমার নামে আমার ওয়াইফের নামে জমিন কতটা খরিদ করা হয়েছে। এই খরিদটা আমার ফুফুন 4 জনের কাছ থেকে খরিদ করা হয়েছে। খরিদ করার পরে গিয়া আমার বাড়ির আমার বাবার চাচার ঘর ভাই আজিজুর রহমান মজুমদার তাই বলপূর্বক ভাবে আমার জমিনের উপরে তাই এখন ঘর বানাইছিলা। ঘর বানাইয়া এখন ছেলেবেলায় গিয়া ঘর বানাইছিলা। এখন আমি এইসব ঘর বানানোর ইহতে গিয়া আমি আইনের আশ্রয় লইছি। আইনের আশ্রয় লইয়া কোর্টে গিয়া নোটিশ 3 দিন দেওয়া হয়েছে, মানে আজিজুর রহমানের নোটিশ দেওয়া হয়েছে। দেওয়ার পরে গিয়া তাই নোটিশ রিসিভ করেন না, আইন অমান্য করেন। আইন অমান্য করলে পরে আমি তো আইনের বড় বেজান দৌড়াই। আর আশা করা যায় যে আইনের ইয়ে গিয়া আমি আমার সুবিচারটা পাইতাম। পুরা পাক্কা দলিল আছে, ফটো আছে, কোনো জাত অসুবিধা নাই, মেডিটেশন আছে, সবকিছু আছে। কিন্তু তাহার সত্ত্বে আমি তার বল বেশি থাকার গতিকে আমি এই জমিন ইয়ে করতাম পারিয়ার না। গতিকে আমি আইনের আশ্রয় লইছি। আইনের আশ্রয় লইয়া গিয়া আপনার মুন্সিপ পৌর আমি কেস করছি। কেস করার পরে আদালতে গিয়া মানে ইয়ে করা হয়েছে, তারে আজিজুর রহমানের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ লইয়া এখান থেকে ফিওন আইসন 3-4 দিন আওয়ার পরে গিয়া নোটিশ রিসিভ করেন না। না করলে পরে এরকম আমি ও কোর্টর মারফতে দৌড়াদৌড়ি করি। আর এখন তাই ডালাই দিয়া ঘর বানাইলি তিরা, এটা আইন অমান্য করিয়া। এখন দয়া করিয়া যদি প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া কইয়ার যে আমার এই কাজটা বন্ধ করিয়া আর
উপযুক্ত দলিল দেখিয়া সুবিচার করিয়া আমার জমিনটা বাইর করে দেওয়ার লাগিয়া আমি আবেদন করতেছি। এখন আমার যে ফুফুন 4 জনের কাছ থেকে জমিন লওয়া হয়েছে, লওয়ার পরে গিয়া আমার পাক্কা দলিল আছে, দলিল থাকলে পরে এখনো তারারে ডাকিলে জিজ্ঞার করলে তারা আইয়া কইতে পারবা যে আমরা জমিনটা অমুকের কাছে বেচিছি বলিয়া ইয়ে করছেন। এখন আমি চাই আর যে আমার জমিটার উপরে বলপূর্বক ভাবে যে ঘর বানানি ওই জায়গা ওটার থেকে আমি পৌর কাছারি দৌড়াদৌড়ি করিয়া তারা নোটিশ পাঠাই দিলাম না, এখনো পর্যন্ত তারা নোটিশ রিসিভ করে না, আইন অমান্যতা করে। গতিকে গিয়া আমার এটা সুবিচার করার লাগিয়া প্রশাসনের কাছে আবেদন জানাই আর অতি সত্তর কামটা যাতে বন্ধ করার লাগিয়া, কারণ 2-1 দিনের ভিতরে মোটামুটি ডালাই হয়ে যাব গিয়া, এখন দিনে রাইতে কাম চলে। আমার অনুরোধ আমার জমিনের উপরে মোটামুটি বলপূর্বক ভাবে আজিজুর রহমানে জোর চালাইতেছেন। এখন আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করিয়া হইতেছি যে কোনো মতে আমার এটা সুবিচার করিয়া কাজটা বন্ধ করার লাগিয়া আমি আবেদন জানাই। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানার অন্তর্গত রামনগর বাইপাস থেকে অবৈধভাবে নিয়ে আসা 3টি সোনার বিস্কুট জব্দ করে পুলিশ সঙ্গে খামনেও মুন্ডুয়া নামের এক যুবককে আটক করা হয়। যুবক জনের ঘর মণিপুর চরাচাঁদপুর এলাকার বলে জানা যায়। জব্দকৃত সোনার বিস্কুটের কালোবাজার মূল্য আনুমানিক 45 লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্রা। এই সোনার বিস্কুট নিয়ে আসা হয়েছিল মণিপুর থেকে শিলচরে। সিনিয়র পুলিশ সুপার জানান, অবৈধভাবে সরবরাহকারীদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটি ও স্থানীয়দের তরফে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর পৌর নিগম সহ স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, ওয়াটার ওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড পরিণত করে গোটা এলাকাকে ধ্বংস করার পরিকল্পনা করছে শিলচর পৌর নিগম। গত কিছুদিন ধরে শিলচর পৌর নিগমের কার্যসূচি নিয়ে স্থানীয়রা হতভম্ব হয়ে উঠেছেন। শিলচরের প্রাণকেন্দ্র থাকা ঐতিহ্যবাহী ওয়াটার ওয়ার্কস রোডে দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলিম, বিহারি, বাঙালি সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। গোটা অঞ্চলটি একটি জনবসতিপূর্ণ এলাকা। কিন্তু হঠাৎ করে বিগত কয়েক মাস ধরে শিলচর পৌর নিগমের তরফে এলাকার একটি ময়দানকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। সেখানে শহরের যাবতীয় আবর্জনা ফেলার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানানো সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ। ময়দানে 2টি মেশিন বসিয়ে স্থানীয়ভাবে আবর্জনা রিসাইক্লিং করার পরিকল্পনা গ্রহণ করায় এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চরম দুর্গন্ধে মানুষের বসবাস করাটা দুর্বিষহ হয়ে উঠেছে। গত 3 বছর ধরে এলাকার স্তব্ধ থাকা উন্নয়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঐতিহ্যবাহী ওয়াটার ওয়ার্কস রোডে শহরের আবর্জনা জমা করা এতদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শিলচর পৌর নিগমের এহেন কার্যকলাপে পার্শ্ববর্তী বরাকপাড়, মধুরবন, বেরেঙ্গা, বেতুকান্দি, কাড়ারপাড়, পুরনো লক্ষ্মীপুর রোড ও গাংপাড় এলাকায় আগামীতে বিভিন্ন রোগ ব্যাধি সহ মহামারী বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। জনবসতিপূর্ণ ঐতিহ্যবাহী ওয়াটার ওয়ার্কস রোডকে এভাবে ধ্বংস করার পরিকল্পনা স্থানীয়রা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্থানীয়রা প্রশাসন সহ শিলচর পৌর নিগম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। সাংবাদিক সম্মেলনে ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটির পক্ষ থেকে মাসুক আহমেদ মিন্টু, মাকসুদুল চৌধুরী, আলী রাজা ওসমানী, বাহারুল ইসলাম লস্কর, মেহবুব আহমেদ, নাসির আহমেদ, মুনাফা আহমেদ ও মাসুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর পৌর নিগম এলাকার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের ওয়াটার ওয়ার্কস রুট স্থিত এলাকার বাসিন্দারা আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা বিগত দিনে কিছু অ্যাক্টিভিটিস দেখেছি এবং শুনতে পেরেছি যে আমাদের এখানকার যেটা পৌর এলাকার যেটা পৌরসভার যেটা জায়গা ছিল, খালি জায়গা, এই জায়গাতে নাকি একটা কৃত্রিম পদ্ধতিতে গার্বেজ যেগুলো শহর থেকে কালেকশন করা হবে সেটা এখানে এসে মেল্ট করা হবে এবং অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। এবার আমাদের এলাকাবাসীর তরফ থেকে আমরা অনেক সময় এই বিষয়ে সরব হয়েছিলাম এবং আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু
এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সৎ পদক্ষেপ বা সৎ পদক্ষেপ পাইনি আমরা। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলাধিপতি বা আমাদের যিনি বর্তমান পৌর কমিশনার যিনি আছেন যিনি আইএস অফিসার আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে আজকে যে জায়গাতে আপনারা এই পদক্ষেপ নিতে চাচ্ছেন এটা কোনো সন্দেহ নেই। আমার পূর্বে আমার মকসুদুল ভাই বলেছে যে এই এলাকার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েবে, কারণ বিভিন্ন রোগের ইস্যু থাকবে। আর বিশেষ করে এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা, শিলচর শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন আপনারা। আর সব থেকে বড় কথা হলো এখান থেকে মাত্র 25 থেকে 30 মিটার দূরে একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আছে। আজকে এই ধরনের একটা যদি প্রদূষণ জনিত এলাকায় যদি এভাবে কোনো কার্যক্রম হয়, তাহলে সেটা আমাদের এলাকা হোক বা সাধারণ মানুষের জন্য একটা বিশাল ব্যাপার হবে। তাই আমি বিশেষ করে আমরা অনুরোধ রাখছি এলাকাবাসীর পক্ষ থেকে। আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্ক লোকরাও আছেন, আর বাচ্চারাও তো স্কুলের যেটা বললাম, এখানে অনেক হার্টের পেশেন্টও আছেন, এই এলাকাতে আছেন, অনেক ধরনের পেশেন্ট আছেন। তাই এইসবের ব্যাপারটা বিশেষ করে যেহেতু ঘনবসতি এলাকা, তো এই সমস্ত ব্যাপারটা যাতে নজরে রেখে যদি পৌর নিগম যদি এই কার্যটা অন্য কোনো জায়গায়, আজকে মেহেরপুরে ডাম্পিং গ্রাউন্ড আছে, সেই জায়গায় নিয়েও যদি বসান তাহলে তো আপত্তি নেই। আপনারা এই জায়গা থেকে সরিয়ে অন্য যে কোনো জায়গায়, শহরের বাইরের যে কোনো জায়গায় আপনারা করেন, সেটা আমাদের সোসাইটির জন্য ভালো হবে। আর বাকি যেটা আমি বলছিলাম যে ছাত্রছাত্রীর ব্যাপার যেটা আছে, আজকে এখানে যদি খালি জায়গাটা থাকে, একটা যদি পার্কের টাইপের যদি করা যায়, খালি জায়গাতে স্কুলের বাচ্চা কাচ্চারা খেলারও একটা সুযোগ পাবে। তো এই সবগুলো ব্যাপার বিবেচনা করে এবং এলাকার কথা বিবেচনা করে যাতে সৎ পদক্ষেপ নেওয়া হয়, তারই আবদার রাখছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে। আর বিশেষ করে আমরা এই যেটা আমাদের ইস্যু আছে, সেই ইস্যু নিয়ে আমরা যদি কোনো আগের মতো যদি সেভাবে কোনো সদুত্তর না পাই, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হটব না। ধন্যবাদ। ওয়াটারওয়ার্কস রোডের বাসিন্দা। আজকে আমরা আপনারা যে সমস্যার কথা শুনছেন, সেটা আজকে নতুন নয়। আমরা গত কয়েক বছর থেকে সেটা নিয়ে কন্টিনিউয়াস আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। 2020 থেকে সেটা শুরু হয়েছিল। হঠাৎ করে একদিন শোনা গেছিল যে মিউনিসিপ্যালিটি নাকি এখানে একটা আপনার কমার্শিয়াল বিল্ডিং কনস্ট্রাক্ট করবে। এখানে আগে ছিল একটা ব্রিটিশ টাইম থেকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল, যেটা থেকে শহরে ওয়াটার সাপ্লাই হতো। সময়ের তাগিদে 1970-এর দিকে সেটা সদরঘাটে শিফট হয় এবং সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা অ্যাবান্ডেন্ড হয়ে যায়। তারপরে ধীরে ধীরে এখানে আশেপাশে যেহেতু ওয়াটার ট্রিটমেন্ট ছিল না, এই জায়গাটা একটা খেলার একটা মাঠ হিসাবে আশেপাশে ছেলেরা ব্যবহার করতো, বাচ্চারা ব্যবহার করতো। এখানে 1936 ইংরেজি থেকে হাজি কেরামতুল্লাহ পাঠশালা, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 30 মিটারও হবে না, হার্ডলি লেস দেন 30 মিটার। ওইদিকে আপনি আরও 25 মিটারের ভিতরে 57 নম্বর আঙ্গনবাড়ি, প্রি প্রাইমারি স্কুলের ব্যবস্থা, এগুলা থাকা। সামনে আপনার গ্রেভিয়ার্ড, মস্ক, রেসিডেন্সিয়াল, ডেন্সলি রেসিডেন্সিয়াল এরিয়া। আপনার ফাটকবাজার, নিউ মার্কেট সম্বন্ধে অ্যাডমিনিস্ট্রেশন অবগত আছে যে কী ধরনের কনজেশন থাকে, রোড কনজেশন এই এরিয়ায়। তো আমরা যখনই শুনেছিলাম যে এখানে একটা কমার্শিয়াল কমপ্লেক্স হতে যাচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেল হিসাবে, তখনই আমরা দাবি উঠিয়েছিলাম যে যেহেতু এটা একটা খালি জায়গা, শহরে বিভিন্ন জায়গায় আপনার এস্থেটিক আসপেক্ট মানে ওয়াটার বডি রয়েছে, গ্রিন পার্ক রয়েছে, এই জনবহুল এরিয়াতে কোনো এইরকম ব্যবস্থা নেই। তো আমরা চাইছিলাম যে এটাকে একটা উদ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া, আশেপাশের বয়োজ্যেষ্ঠ মানুষ একটা চলাফেরা করার জায়গা, ছোট বাচ্চারা খেলাধুলা করার জায়গা। বাট সেগুলো অগ্রাহ্য করে শোনা গেল যে এখানে সবজি বাজার বসবে। যাই হোক, আমরা বাধ্য হয়ে তখন আমরা পাড়া প্রতিবেশীর তরফ থেকে একটা পিআইএল ফাইল করেছিলাম। ঠিক আছে, সেই পিআইএলের ডাইরেকশনেই বলা হয়েছিল যে এখানে বারবেড ওয়্যার ফেন্সিং করবে, যাতে মিউনিসিপ্যালিটি যদি যা কিছুই করে না, কারণ প্রাইমারিলি বারবেড ওয়্যার ফেন্সিং করবে। আপনারা দেখছেন যে কতটুকু বারবেড ওয়্যার আর কতটুকু আরসিসি ওয়াল, সেই ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট। আচ্ছা, আমি সেটাতে যাচ্ছি না এখন। তারপর সেগুলো উপেক্ষা করে আজকের দিনে, গতকালকে হঠাৎ করে ভোরবেলা 2টো মেশিন এনে বসানো হয়েছে। ঠিক কি নাকি আপনার ট্রান্সপোর্ট সেন্টার, কম্প্যাক্টর, সেগ্রিগেশন হেন তেন যা কিছু হতে পারে, আমাদের এই
কনস্টিটিউশন তার 12th শিডিউলে বলেছে যে যেখানে মিউনিসিপ্যাল অথরিটি থাকবে সব কিছু খেয়াল রাখতে হবে। আপনার ক্লজ 12 বলছে প্রভিশন অফ আরবান এমিনিটিস ফ্যাসিলিটিস সাচ এস পার্কস গার্ডেন প্লেগ্রাউন্ড। এত অঞ্চলে আছে, সেটা কি উত্তর দিতে পারবে? 13 বলছে প্রমোশন অফ কালচারাল এডুকেশনাল অ্যান্ড অ্যাস্থেটিক সৌন্দর্য বৃদ্ধির কিছু আছে এখানে? আমরা তো শহরের অনেক প্রান্তে অনেক ওয়ার্ডে আমরা দেখেছি হয়তো ওয়াটার বডি আছে, হয়তো ওপেন স্পেস আছে, কোনো জায়গায় গার্ডেন আছে, যেগুলো মেনটেনড বাই মিউনিসিপ্যালিটি অথবা অনেক সময় কোনো কালচারাল অর্গানাইজেশন এরা মেনটেন করছে। আমরা এটাই চাইছিলাম, কিন্তু সেগুলো সব কিছু উপেক্ষা করে এরা কি ডিনাই করতে পারবে কি এটা কি নেই? আমরা কি সেটা চাইতে পারি না? না আমরা মানে সেটা চাওয়ার যোগ্য না? সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলুক যে না আপনারা এটা পাবেন না, আপনারা পার্ক চাইতে পারেন না, আপনারা ওয়াটার বডি চাইতে পারেন না, আপনারা ওপেন স্পেস চাইতে পারেন না। তাহলে বুঝবো যে না আমরা চাইতে পারি না। আমরা মহামান্য আদালতকে বলবো যে উই আর কাইন্ড অফ পিপল যা আমরা চাইতে পারি না। সেরকম যদি কিছু হয়, আজকে আমরা সেই প্রতিবাদ জানাতে এখানে বসেছি যে এই একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে যদি এরকম কিছু মেশিন বসানো হয়, এয়ার কোয়ালিটি খারাপ হবে, আপনার ওয়াটার কোয়ালিটি খারাপ হবে, সেগুলোর দিকে দৃষ্টি কে দেবে? সেগুলা কিছু না পর্যালোচনা করে উপেক্ষা করে আমার মনে হয় সেটা ঠিক হবে না। মিউনিসিপ্যালিটি যা কমিশনার নতুন এসেছেন আইএস অফিসার সেন্সিবল লেডি, আমি মনে করি যে উনি একটা পর্যালোচনা করবেন এবং তারপরে কিছু একটা সিদ্ধান্ত নেবেন যাতে এলাকাবাসীর এখানে আপনার প্রায় 300-র মতো এনরোলমেন্ট রয়েছে যে পাঠশালাতে, প্রি প্রাইমারি স্কুলের এনরোলমেন্ট রয়েছে, আশেপাশে বাচ্চাদের খেলার জায়গা নেই, সেগুলো সব কিছু বয়োজ্যেষ্ঠ মানুষদের বসার জায়গা নেই, সেগুলো কনসিডার করে একটা অলরেডি কনজেস্টেড এরিয়া পলিউশন লেভেল কী ধরনের থাকে সেটা আমরা জানি। আর অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন, এভরিওয়ান ইজ অ্যাওয়্যার দ্যাট এই ফাটক বাজারের আশেপাশে এই রেডিয়াসে কী ধরনের যানজট সমস্যা থাকে। যদি এরকম একটা আবার গার্বেজ সেন্টার করা হয়, দিনে কতটা গাড়ি আসবে বিভিন্ন শহরের বিভিন্ন এলাকা থেকে, আবার একটা মরণ যন্ত্রণা হয়ে দাঁড়াবে পাড়া প্রতিবেশী এখানের বয়োজ্যেষ্ঠ লোকদের জন্য, বাচ্চাদের জন্য। তা আমি ভাববো, দয়া করি আশা করি যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এটা আবার পুনর্বিবেচনা করবে এবং সেই হিসাবে সিদ্ধান্ত নেবে এখানে একটা পার্ক গড়ে তোলার জন্য, গ্রিন স্পেস গড়ে তোলার জন্য। ধন্যবাদ। ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বিভিন্ন কার্যসূচির আয়োজন করল ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহীদ জগন্ময় দেব জগন ও দিব্যেন্দু দাস যিশুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, 1986 সালের 21 জুলাই সীমান্ত জেলা শ্রীভূমিতে মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষায় পুলিশের গুলিতে দুজনকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। সেই 1986 সালের প্রেক্ষাপট তুলে ধরে দুই শহীদ সেনানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আকসা কর্মকর্তারা। ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী আশুর সঙ্গে আসাম চুক্তি করেছিলেন এবং সে সময় থেকেই রাজ্যে বিদেশি বাছাইয়ের নামে ও অসমীয়াদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল এবং পরবর্তীতে অসম গণ পরিষদ ক্ষমতায় আসার পর ভাষা সার্কুলার জারি করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ রাস্তায় নেমেছিলেন। বরাক উপত্যকায় ও এর ব্যতিক্রম ছিল না। অগপ সরকারের আমলে ভাষা সার্কুলারের বিরুদ্ধে বরাকের টানা আন্দোলনের ফলে সীমান্ত জেলা যে ঘটনা ঘটেছে তা ইতিহাস বর্ণিত আছে। 1986 21 জুলাই তদানীন্তন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ভাষা সার্কুলার বাতিলের বিরুদ্ধে টানা আন্দোলনের ফলে সেদিন বরাকের দুজনকে পুলিশের গুলিতে মৃত্যু বরণ করতে হয়েছিল। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদ জগন যিশুকে আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন আকসার কর্মকর্তারা। তাদের বীর গাথা অনুসরণ করে তরুণ প্রজন্মকে আগামীতে এগিয়ে চলার এদিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উদ্যোক্তা সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা 1986 21 জুলাই আজকের দিনটিতে করিমগঞ্জে ভাষার প্রশ্নে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে পুলিশের গুলিতে অকালে প্রাণ দিতে হয়েছিল। তার প্রেক্ষাপটটা যদি বলি তাই একটু পেছনে যেতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধী সারা আসাম অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আশুর সঙ্গে অসম চুক্তি করেছিলেন এবং এই আসাম চুক্তির ফলে
একটা ছাত্র থেকে একটা মন্ত্রিসভা, বিশ্বের প্রথম ছাত্র মন্ত্রিসভা আসামে এসেছিল, অসম গণ পরিষদ, এবং ক্ষমতায় আসার পর অসমীয়া জাতির উপর একটা স্টিম রুলার চালিয়েছিল স্বাধীন, এবং বিদেশি বাছাইয়ের নামে কি অকথ্য নির্যাতন হয়েছিল 80-র দশকে। যারা সেদিন সেই আন্দোলন দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন। সেই দিনের দৃশ্য আমরা এখনো ভুলতে পারিনি। সরকার 1985 সনে অসম গণ পরিষদ প্রফুল্ল কুমার নেতৃত্বে আসামে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর 86-র 28শে ফেব্রুয়ারি ওনারা সেদিন ভাষা সার্কুলার জারি করলেন যে আসামে বসবাসকারী প্রত্যেক জাতিগোষ্ঠীকে বাধ্যতামূলক ভাবে অসমীয়া ভাষায় তার পঠন পাঠন করতে হবে, এবং তার বিরুদ্ধে গোটা আসাম সেদিন রাস্তায় নেমেছিল। বরাক উপত্যকাও তার ব্যতিক্রম ছিল না। শুধু বরাক উপত্যকা নয়, কি বড়, কি বাঙালি, কি রাভা, কি মিসিং, কি মারোয়ারি, কি নেপালি, সবাই, কি চা বাগানের মানুষ, সবাই সেদিন রাস্তায় নেমেছিল। আমরাও সেদিন রাস্তায় নেমেছিলাম। অসমীয়া ভাষা আসামে চলুক, এটা কেউ এটার বিরুদ্ধে নয়, কিন্তু নিজের মাতৃভাষার বিনিময়ে আমি আমার মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা মেনে নেব, সেটা কখনো হয় না। 1986-র 28শে ফেব্রুয়ারি যে ভাষা সার্কুলার জারি হয়েছিল তার প্রতিবাদে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল বরাক উপত্যকায়, সেই আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিল আকসাও। এবং 1986-র 21শে জুলাই তদানীন্তন আসামের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে করিমগঞ্জে যা ঘটেছিল তা আজকে ইতিহাস। এবং তার সম্মুখে মুখ্যমন্ত্রী গবেক উত্তেজিত ছাত্র যুবরা সেদিন ধ্বনি দিয়েছিল, সেবা সার্কুলার বাতিল করো, পিকে মহন্ত গো ব্যাক, এইসব স্লোগান ছিল। কিন্তু সেই সময় একজন পুলিশ কর্মী উত্তেজিতভাবে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইট পাটকেল সেই সময় ছাত্র যুবকরা শুরু করেছিল। তার প্রত্যুত্তর পুলিশ দিয়েছিল গুলি। সেই গুলিতে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস প্রাণ হারিয়েছিলেন। সেই সময় তখনকার পুলিশ এই জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের যে শবদেহ সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। একমাত্র প্রাক্তন সাংসদ বিপত্তি চৌধুরীর সহধর্মিনী লোপামুদ্রা চৌধুরীর জন্য উনি তখন এসে এই আঁকড়ে ধরেছিলেন শবদেহ, সেটা পুলিশ সেটা ছিনতাই করতে পারেনি। একমাত্র লোপামুদ্রা চৌধুরীর জন্যই আমরা জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের যে সব ডেড বডিটা সেদিন আমরা পেয়েছিলাম। এই অনন্যা একজন মহিষী বীরাঙ্গনা নারী, তার জন্যই না হলে হয়তো আজ আমরা আজকের দিনে এই শহীদ জগন্ময় দেব আর দিব্যেন্দু দাস বলতে পারতাম না। তাই আজকে আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলুক, এটা সংবিধান তার স্বীকৃতি দিয়েছে। আমরা চাই যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, যদি তাই হয় আজকে বারবার শহীদ হয়ে আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা করতে হয়েছে। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বরাক উপত্যকায় ইংরাজির পাশাপাশি বাংলাকে সমানভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং প্রতিটি 3টি জেলায় সেটা কার্যকর হয়েছে। এবং আপনার জেনে খুশি হবেন যে জেলা উপায়ুক্তরা যে নির্দেশ দিয়েছেন সেটা মৃদুল যাদব, উনি তার সিগনেচার স্বাক্ষর বাংলায় লেখা, অর্থাৎ প্রথমে তাকে বাংলা শিখতে হয়েছে, তারপর সার্কুলারে উনি সিগনেচার করেছেন। অর্থাৎ একটা আগামী দিনে
আমরা চাই না ভাষা নিয়ে আর দ্বন্দ্ব হোক, দুই উপত্যকার মধ্যে সংঘাত বাড়ুক, কিন্তু যারা সেদিন সংঘাত করেছিল, কারা করেছিল আপনারা নিশ্চয়ই জানেন। ভাষা রক্ষার জন্য বারবার প্রাণ দিতে প্রস্তুত বাঙালিরা। ভাষা আগ্রাসন রুখতে ও বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে ভাষা চেতনা জাগ্রত করতে বিগত বছরের ন্যায় এবছর চেতনার 21 পথ চলার আয়োজন করে বরাকের আওয়াজ। এদিন শ্রীভূমি শহরের জেলা শাসকের বাংলোর সামনে জগন যিশু স্মৃতি স্মারকে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে চেতনা যাত্রার সূচনা করেন 61 ভাষা আন্দোলনের ভাষা সেনানী সুখেন্দু বিকাশ পাল। এদিনের চেতনায় 21 প্রদীপ যাত্রায় সামিল হয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে 61 ভাষা সেনানী সুখেন্দু পাল, প্রদীপ যাত্রার আহ্বায়ক অরূপ রায়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শহর সমিতি সভাপতি সৌমিত্র পাল, অমৃতলাল বণিক, বরাক উপত্যকার মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষে নির্মাল্য দাস, বরিষ্ঠ আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, জেলা কংগ্রেসের সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি পুরসভার উপসভাপতি সুখেন্দু দাস, পুর কমিশনার ডক্টর দেবতোষ পাল, জেলা পরিষদ সদস্য সাথী রায়কুড়ি, সমাজসেবী বিশ্বজিৎ ঘোষ পাপ্পুকুড়ি, অধ্যাপক ডক্টর পার্থসারথী দাস, অপরূপ দাস, দেবব্রত ভট্টাচার্য, বিষ্ণুপদ নাগ, কৃষ্ণা মেমন দেব, মিতালি নাথ, বর্ণিতা সেন, শহীদ জগন্ময় দেবের ভাতিজা শুভ্র প্রকাশ দেব প্রমুখ। উক্ত মিছিল শ্রীভূমির প্রতিটি দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নিউ নিজ সংস্থার পরিচয় বহন করে নিয়ে যাওয়া এবং চেতনা 21 পথ চলা। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন। 21 জুলাই শ্রীভূমি শহরের দুজন আমাদের যুবক শহীদ হয়েছিল ভাষা আন্দোলনের জন্য। তাদের স্মরণে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা শহীদ দিবসের প্রাক্কালে চেতনার 21 নামে একটি প্রদীপ মার্চ বের করেছি। আমরা ডিসি বাংলার পাশে শহীদ বেদি জগন যিশুর যে স্মৃতিতে শহীদ বেদি, সেখান থেকে শহর পরিক্রমা করে আমরা জাতীয় শহীদ বেদিতে এসেছি এবং জাতীয় শহীদ বেদিতে এসে আমরা এখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলা ভাষার আত্মবলিদানের জন্য যারা শহীদ হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল তারা শুধু আমাদের জন্য হয়েছিল, আমাদের বর্তমান প্রজন্ম তাদেরকে ভুলে যাচ্ছে। তাদেরকে স্মরণ করতে শুধু বর্তমান প্রজন্ম নয়, অনেক মানুষ যারা 86 ইংরেজিতেই ছিলেন অনেকেই ভুলে গেছেন। কিন্তু আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের স্মৃতি উৎসর্গ করার পাশাপাশি আমাদের এই চেতনাটা জাগিয়ে রাখতে আমাদের এই আজকের এই প্রদীপ যাত্রা হয়েছে। প্রদীপ যাত্রায় শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক ও অরাজনৈতিক সব দলের সংগঠনের ব্যক্তিরা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই শহীদদের উদ্দেশ্যে যে আজকের এই প্রদীপ যাত্রা তা সফল হয়েছে। আমরা 21 জুলাই আগামী করলো শহীদদের আবার শ্রদ্ধা জানাবো। আপনারা সবাই শহীদদের শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরেকবার এক নজরে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। বিশাল অজগর উদ্ধার, শিলচরে চাঞ্চল্য। লোনের নামে প্রতারণার শিকার, থানায় মামলা। ক্রয় করা জমিতে বলপূর্বক ভবন নির্মাণ, আইনের দ্বারস্থ মালিক। সোনার বিস্কুট আটক রামনগরে, ধৃত মণিপুরের যুবক। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকেও নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। এখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।